একটা মানুষ তার স্ত্রীর মৃত্যুকে মেনে নিতে না পেরে একবার দুবার না বরং 6 বার তার স্ত্রীকে মৃত্যু থেকে ফিরিয়ে আনে। কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসতে পারে 6 বার কেন? আর এই প্রশ্নের উত্তরকে ঘিরেই সাজানো হয়েছে আমাদের আজকের গল্পটা খুব সাধারণভাবে শুরু হলেও ধীরে ধীরে জটিল হতে থাকে। একা একা এই মুভিটা দেখতে গেলে আপনার মাথা ঘুরিয়ে যাবে, তাই এত কষ্ট না করে মনোযোগ দিয়ে আমাদের এক্সপ্লেইনটা শুনুন। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। মুভির একদম শুরুতেই দেখা যায় একটা বিশাল ম্যানশন টাইপের বাড়িতে পুতুলের মতো সুন্দরী এক মেয়েকে কোলে করে রুমে প্রবেশ করছে এক বয়স্ক লোক। একটু খটকা লাগতে পারে, কিন্তু চিন্তিত হয়ে লাভ নেই, এটা তার বিয়ে করা বউ। আর আমাদের সমাজেও এভাবেই চাচারাই জিতে যায়, ভাতিজারা আফসোস করে। মেয়ে মানুষের কোনো দোষ নাই, তারা তাদের লাইফের সিকিউরিটি নিশ্চিত করতে চায়, আর এজন্যই টাকাওয়ালা বয়স্ক পুরুষ মানুষ বিয়ে করা তাদের কাছে স্বাভাবিক ব্যাপার। মনে হয় অনেকের মনের কথা বলে দিলাম। যাই হোক, এবার একটু কাহিনীতে ফেরা যাক। এই যে বয়স্ক লোকটাকে দেখছেন তার নাম হেনরি, আর এই ফুটফুটে ফুলের মতো মেয়েটার নাম এলিজাবেথ। রুমে ঢুকতেই এলিজাবেথের পরিচয় হয় অলিভারের সাথে। সে হচ্ছে হেনরির ছেলে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সে হেনরির ছেলে। কিছুদিন আগেই অলিভারের মা মারা গিয়েছে, আর তাই এই কম বয়সী মেয়েটাকে বিয়ে করে এনেছে হেনরি। কিন্তু অলিভারের চোখে দৃষ্টি ছিল না। এলিজাবেথ বিষয়টা চেক করার জন্য তার চোখের সামনে হাত নাড়িয়ে পরীক্ষা করে। আর এলিজাবেথের অবিশ্বাস হওয়ার কারণও ছিল, যেমন অলিভার চোখে দেখতে না পেলেও দিব্যি সব কাজগুলো করে বেড়াচ্ছে। পরের সিনে দেখা যায় বিয়ের পরের দিন এলিজাবেথের স্বামী অর্থাৎ হেনরি তাকে নিয়ে পুরো বাড়িটা ঘুরে দেখাচ্ছে। আসলে এটা শুধুমাত্র একটা বাড়ি না, এটা একটা বিশাল ল্যাবও ছিল। প্রতিটা রুম ঘুরে দেখার সময় হঠাৎ করে এলিজাবেথ খেয়াল করে একটা রুমের ভেতর থেকে সাদা আলো আসছে, আর তাই সে হেনরিকে প্রশ্ন করে এই রুমে কি আছে। তখন হেনরি উত্তর দেয়, এটা আমার গবেষণা করার ল্যাব, এখানে অনেক জটিল টাইপের গবেষণা করা হয়, আর তাই তুমি পুরো বাড়ির সব রুমে যেতে পারো, কিন্তু এই রুমটাতে কখনো ঢুকবে না। আমার সবকিছু আজকে থেকে তোমার, তবে শুধু এই রুমটা আমাকে দিয়ে দিও। এলিজাবেথ তার চোখের দিকে মায়াবীভাবে তাকিয়ে বলে, আমি চাইলেও তো এই রুমগুলোতে ঢুকতে পারবো না, কারণ আমি খেয়াল করেছি প্রত্যেকটা রুমে ঢোকার সময় ফিঙ্গারপ্রিন্টের দরকার হয়। এটা শুনে হেনরি বলে, তোমার চিন্তার কিছু নেই, আমি আগেই তোমার ফিঙ্গারপ্রিন্ট বায়োমেট্রিক পদ্ধতিতে সব রুমগুলোতে সেট করে রেখেছি, তুমি চাইলেই যে কোনো রুমে ঢুকতে পারবে। আর এই সাধারণ কথা বলতে বলতে সে হঠাৎ করে হর্নি হয়ে যায়। আর কি, ব্যাস শুরু হয়ে যায় নতুন বিবাহিতদের কাজকর্ম। সারা রাত ইটিশ পিটিশ করার পর সকালে ঘুম থেকে উঠে হেনরি বলে, আমি একদিনের জন্য শহরের বাইরে যাচ্ছি, আমার একটা কাজ আছে, তোমার থাকতে কোনো সমস্যা হবে না, আর যদি কোনো সমস্যা হয় তাহলে ক্লারাকে বলবে, সে সবকিছু ম্যানেজ করে দেবে। আসলে ক্লারা ছিল এই বাড়ির কাজের লোক। হেনরি চলে যাওয়ার পর এলিজাবেথ ক্লারার কাছে আসে আর তাকে প্রশ্ন করে, আচ্ছা বলো তো, হেনরি একজন বড় মাপের সায়েন্টিস্ট আর অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, তাহলে সে আমার মতো অনাথ অসহায় মেয়েকে কেন বিয়ে করেছে? ক্লারা মুস্কি হাসি দিয়ে বলে, এটা তুমি তার কাছ থেকেই জানতে চাও, কারণ সেই হয়তো এর উত্তরটা ভালো বলতে পারবে। এলিজাবেথ অত্যন্ত কিউরিয়াস টাইপের মেয়ে, আর তাই তার মনে শুরু থেকেই সেই বন্ধ রুমের ভেতরে কি আছে সেটা জানার ইচ্ছা ঘুরপাক খাচ্ছিল। তার ফিঙ্গারপ্রিন্ট তো আগে থেকেই সেট করা ছিল, আর এদিকে বাড়িতে তার হাজবেন্ড না থাকায় সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। সে ওই রহস্যময় রুমে প্রবেশ করে। সেখানে অনেকগুলো বক্স রাখা ছিল, 4টা বক্সে লাল বাতি জ্বলছিল, 2টোতে সবুজ বাতি। আর তাই সাহস করে এলিজাবেথ সবুজ আলোর বক্সের কাছে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিতেই সেটা খুলে সামনে চলে আসে। বক্সের ভেতর তাকাতেই সে চমকে ওঠে। আসলে ভয় পাওয়ারই কথা, বক্সের ভেতর অবিকল আরেকটা এলিজাবেথ শুয়ে আছে। আসলে এই সব বক্সগুলোতেই এলিজাবেথের জেনেটিক্যাল কপি রাখা ছিল। এলিজাবেথ মূলত হেনরির আসল বউ। সে মারা গিয়েছে অনেক বছর আগে, কিন্তু সে মারা যাওয়ার পর হেনরি তাকে কিছুতেই ভুলতে পারছিল না, আর তাই সে তার ডিএনএ ব্যবহার করে একের পর এক এলিজাবেথের কপি তৈরি করে যাচ্ছে। তবে প্রথমে কয়েকবার অসফল হয়, প্রথম 3টা প্রজেক্ট ফেল করে। স্ক্রিনে যে মেয়েটাকে নিয়ে শুরু থেকে সবটা দেখলেন সে আসলে চতুর্থ এলিজাবেথ। আর এই ক্লোনগুলোর একটা বিশেষত্ব ছিল, তাদের আগের কোনো স্মৃতি মনে ছিল না, এজন্য কাউকে চিনতে পারে না। আর তাই এলিজাবেথ নিজের চোখের সামনে হুবহু নিজের মতো দেখতে একজনকে শুয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। সে দ্রুত পেছনে ফিরে সেখান থেকে ছুটে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু এই সময় তার হাত কেটে যায়। কোনো মতে সেই রুম থেকে বের হয়ে সে নিজের রুমে চলে আসে। পরের দিন হেনরি বাড়ি ফিরে আসে। পিয়ানো বাজানোর সময় এলিজাবেথ গিয়ে তার কোলে বসে। সেও তাকে অনেক আদর করতে থাকে, তবে এলিজাবেথের মুখে কোনো হাসি ছিল না, তাকে অনেক চিন্তিত দেখাচ্ছিল। আর হেনরি তার কাটা আঙ্গুলটাও খেয়াল করেছে, আর তখন সে সবটা বুঝতে পারে, কিন্তু সবকিছু বুঝেও সে কিছুই বলে না। এলিজাবেথ সারাদিন এই ভয়েই ছিল যে হেনরি কখন না তাকে কিছু একটা জিজ্ঞেস করে বসে, আর এই বিষয়টা নিয়েই তার ভিতর আতঙ্ক কাজ করছিল। রাতে কিছুতেই তার ঘুম আসছিল না, আর যখন সে মনে করে হেনরি ঘুমিয়ে গেছে, এই সুযোগে সে এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বাড়ি থেকে বেরোনোর জন্য সে চুপি চুপি বেসমেন্টের কাছে আসে, আর সেখানে এসে ফিঙ্গারপ্রিন্ট দিতেই স্ক্রিনে দেখা যায় তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না, অর্থাৎ তার ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থেকে আগেই রিমুভ করে ফেলেছিল হেনরি। আর তখনই হেনরি সেখানে একটা বড় তলোয়ার হাতে নিয়ে উপস্থিত হয়। এলিজাবেথের আর বুঝতে বাকি নেই এটাই তার শেষ রাত। পালানোর অনেক চেষ্টা করলেও লাভ হয় না। হেনরি এলিজাবেথকে বারবার প্রশ্ন করতে থাকে, তোমাকে বারবার
নিষেধ করার পরেও তুমি ওই রুমে কেন গিয়েছিলে? কোনো উত্তর না পেয়ে ভয়ে কাঁদতে থাকে এলিজাবেথ আর বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো ওই রুমে যাব না। তখন বাঁচার জন্য দৌড়ে এ ঘর থেকে ও ঘরে যায়, কিন্তু কোনো দরজাই খুলছে না। তার ফিঙ্গারপ্রিন্টও আর কাজ করছে না। একসময় পালানোর জন্য একটা টেবিলের তলে গিয়ে আশ্রয় নেয়, তাতেও লাভ হয় না। তাকে ঠিকই খুঁজে বের করে ফেলে হেনরি আর নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সেখানে। আর সকাল হতেই দেখা যায় হেনরির ছেলে অলিভার আর ক্লারা একটা কবর খুঁড়ছে, আর সেখানেই এলিজাবেথের লাশ পুঁতে রাখা হয়। দাফনের কিছুক্ষণের ভেতরেই সেখানে একজন পুলিশ অফিসার আসে। সে মূলত একজন ডিটেকটিভ। এই লোকটা বহুদিন ধরেই হেনরির উপর নজরদারি করছিল। হেনরি এত বড় বিজনেসম্যান আর সেই সাথে একজন সায়েন্টিস্ট, আর তাই সবসময় তাকে নজরে রাখা হতো। ডিটেকটিভ তখন হেনরির কাছে জানতে চায়, তোমার বউ কোথায়? উত্তরে খুব স্বাভাবিকভাবেই হেনরি জানায় সে ঘুমিয়ে আছে। ডিটেকটিভ তখন বলে, আমি যখনই আসি শুধু শুনি তোমার বউ ঘুমিয়ে আছে, না হয় অসুস্থ। তখন হেনরি বলে, আসলে আমার বউ অনেক স্বাস্থ্য সচেতন, তাই সে সঠিক সময়ে খায় এবং সঠিক সময়ে ঘুমায়। আর এসব কথা শুনে ডিটেকটিভ কিছুক্ষণ পর সেখান থেকে চলে যায়। আর এভাবেই বেশ কিছুদিন পার হয়। আর প্রায় 6 সপ্তাহ পর হেনরি আবারও এলিজাবেথকে বিয়ে করে তার সাথে করে এই বাড়িতেই নিয়ে আসে। একইভাবে আগের জেনেটিক কপির মতো তাকেও পুরো ঘর ঘুরিয়ে দেখায়। আর সেও ঠিক আগের এলিজাবেথের মতোই সেই রুমের সামনে এসে আটকে যায়। সে হেনরিকে একই প্রশ্ন করে, এই রুমে কি আছে? হেনরিও তাকে একই উত্তর দেয় যে এই রুমে আমার গবেষণার সব জিনিসপত্র আছে, আর সব রুমে ঢুকলেও তুমি এই রুমে কখনোই ঢুকবে না। অর্থাৎ আগের সবকিছুই আবারও পালাক্রমে রিপিট হচ্ছিল। একই চেহারা, একই কাহিনী, কিন্তু এটা ছিল এলিজাবেথের 5ম কপি। আর ঠিক একইভাবে আবারও কাজের কথা বলে হেনরি বাড়ি থেকে চলে যায়। সেদিন রাতে অলিভারকে নিয়ে ক্লারা ঘুরতে বের হয়, আর দোতলা থেকে এই সবকিছু এলিজাবেথ লক্ষ্য করছিল। ফাঁকা বাড়িতে তার মনে সেই নিষেধ করা রুমটার প্রতি আকর্ষণ বাড়তে থাকে। একটা সময় নিজেকে আর ধরে রাখতে পারে না সে, আর তাই সেও আগের এলিজাবেথের মতো ওই রুমে প্রবেশ করে ফেলে। আর প্রবেশ করতেই দেখে সবগুলো বক্সে রেড লাইট জ্বলছে, শুধুমাত্র একটা মাত্র বক্সে সবুজ বাতি জ্বলছে। বক্সটাতে ফিঙ্গারপ্রিন্ট দিতেই সেটা খুলে যায়, আর সেখানেই নিজের আরেকটা রূপকে দেখতে পেয়ে প্রচন্ড ভয়ে দৌড়ে বের হয়ে আসে এলিজাবেথ। আর তখন তার গায়ে ধাক্কা লেগে ল্যাবের কিছু কেমিক্যাল মাটিতে পড়ে যায়। ভয়ে নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ে সে। সকাল হতেই ঘুম থেকে ওঠার আগেই সে দেখতে পায় তার মাথার কাছে হেনরি দাঁড়িয়ে আছে। এলিজাবেথ ঘুম থেকে উঠেই আতঙ্ক ভরা চোখ নিয়ে হেনরিকে জিজ্ঞেস করে, আমাকে একা রেখে তোমরা সবাই কোথায় গিয়েছিলে? তখন হেনরি জানায় গতকাল অলিভারের জন্মদিন ছিল, তাই ক্লারা তাকে নিয়ে ঘুরতে গিয়েছিল। আর কথা বলতে বলতে এলিজাবেথ ওয়াশরুমের বাহানা করে বাথরুমে এসে লুকিয়ে পড়ে, কিন্তু হেনরিও তার পিছু পিছু সেখানে চলে আসে। এটা দেখে এলিজাবেথের আর বুঝতে বাকি থাকে না তার স্বামী নিশ্চয়ই সবটা জেনে গেছে, কিন্তু এই অপরাধের জন্য তার সাথে কি ঘটতে যাচ্ছে সেটা সে চিন্তাও করেন। হেনরি বাথরুমে ঢুকতে ঢুকতে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে ওই রুমে যাবে না, অথচ তুমি তোমার ওয়াদা রক্ষা করোনি। এটা বলতে বলতে একটা তোয়ালে পানিতে ভিজিয়ে আরো ভারী করে নেয় হেনরি। এরপর বেশি কথা না বাড়িয়ে হেনরি সেই ভেজা তয়লিটা দিয়ে এলিজাবেথের গলায় ফাঁস দিয়ে দেয়। প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার মুহূর্তে শরীরের সমস্ত শক্তি দিয়ে এলিজাবেথ হেনরিকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে রান্নাঘরে চলে আসে। আর রান্নাঘরে এসে সে নিজেকে বাঁচানোর জন্য 2 হাতে 2টো চাকু নিয়ে এক কর্নারে ভয়ে বসে থাকে। এদিকে হেনরি তাকে অজ্ঞান করার জন্য একটা কাপড়ে ক্লোরোফর্ম মেশাচ্ছিল। হেনরি অনেক চালাক, আর তাই সে এলিজাবেথকে ডিস্ট্রাক্ট করার জন্য পিয়ানো বাজাতে শুরু করে, যাতে এলিজাবেথ মনে করে হেনরি পিয়ানো রুমে বসে আছে। এলিজাবেথ যখন রান্নাঘরের দরজা দিয়ে একটু একটু করে লুকিয়ে দেখতে যাচ্ছিল হেনরি কোথায় আছে, ঠিক তখনই হেনরি পেছন থেকে এসে তার মুখে সেই তলিটা চেপে ধরে। আর এবার শরীরের শক্তি দিয়েও যখন এলিজাবেথ পারছিল না, তার হাত থেকে একটা ছুরি পড়ে যায়। তবে এখানে সে একটু বুদ্ধি খাটায়। এলিজাবেথ হঠাৎ করে অজ্ঞান হওয়ার ভাব নিয়ে পড়ে থাকে। এলিজাবেথ অজ্ঞান হয়ে গিয়েছে মনে করে হেনরি যখনই তাকে একটু হালকা করে ধরে, আর ঠিক এই সুযোগটারই অপেক্ষা করছিল এলিজাবেথ। সে তার অন্য হাতে থাকা ছুরি হেনরির ঘাড়ে বসিয়ে দেয়। আঘাত পেয়ে হেনরি মাটিতে লুটিয়ে পড়ে, আর রক্তক্ষরণের কারণে সে সেখানেই মারা যায়। এদিকে এলিজাবেথও মাটিতে পড়ে যায়। তার নাক দিয়ে ক্লোরোফর্ম প্রবেশ করেছিল, আর তাই সেটা ধীরে ধীরে কাজ করতে শুরু করে। এলিজাবেথও বেশ কিছুক্ষণ সেখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। আর জ্ঞান ফিরতেই এলিজাবেথ হেনরির ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে সবগুলো দরজা খোলার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একটা দরজাও খুলছিল না। তারপর সে একটু বুদ্ধি খাটিয়ে তার লাশটা লুকিয়ে রাখে। সব রক্ত পরিষ্কার করে রক্তমাখা সব কাপড়গুলো আগুনে পুড়িয়ে ফেলে। আর বাড়ি থেকে বের হওয়ার অনেক চেষ্টা করেও যখন সে কোনো উপায় খুঁজে পাচ্ছিল না, তখন ইমার্জেন্সিতে কল করে। এর মধ্যেই সেখানে অলিভার আর ক্লারা ফিরে আসে। ক্লারা এলিজাবেথকে জীবিত দেখে বুঝে যায় এবার হেনরিকেই উল্টো মেরে ফেলেছে সে, তা না হলে আগের 4 জনের কেউই বেঁচে ছিল না।
যেহেতু পঞ্চম কপি বেঁচে আছে তার মানে হেনরিকেই এবার মরতে হয়েছে। আর এটা বুঝতে পেরে ক্লারা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। একটা সময় টেনশন করতে করতে সে হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর বাড়ির সব দরজা খোলা পেয়ে এলিজাবেথ সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু যখনই সে বের হতে যাবে তখন অলিভার সামনে এসে বলে, আমি জানি তুমি নিজেকে বাঁচানোর জন্যই হেনরিকে মেরে ফেলেছো, আর তুমি যদি এখন এভাবে পালিয়ে যাও তাহলে পুলিশ তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াবে। তোমার যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে তোমার জন্য সব থেকে উত্তম হবে এখানে থেকেই স্বাভাবিক আচরণ করা, আর যত দ্রুত সম্ভব হেনরির লাশটাকে পুড়িয়ে ফেলতে হবে। এমন কথা শুনে এলিজাবেথও তখন ঠান্ডা মাথায় এই বিষয়টা ভেবে দেখে, আর দুজনে মিলে হেনরির লাশটা পুড়িয়ে ফেলে। এলিজাবেথ জানতে চায় এগুলো কি হচ্ছে, তোমার বাবার ল্যাবে ঠিক আমারই মতো দেখতে আরেকজন কিভাবে আসলো? তখন অলিভার বলে, আসলে তুমি একটা ক্লোন, তুমি মানুষ হলেও তোমার জেনেটিক মূলত হেনরির প্রথম বউ এলিজাবেথের থেকে নেওয়া, আর এভাবে একে একে 6টা কপি বানানো হয়েছে, প্রত্যেককেই সে মেরে ফেলেছে। তুমি হলো 5 নাম্বার, আর যাকে তুমি ল্যাবের ভিতর দেখেছো সে 6 নাম্বার। আর হেনরির কাছে টাকা এবং সায়েন্স দুটোই ছিল, তাই এভাবে ক্লোন বানানো তার কাছে কোনো বড় ব্যাপার ছিল না। আর তারা যখন এইসব কথা বলছিল তখন একটা গাড়ি মেনশনের দিকে আসছে, সেটা দূর থেকে দেখেই এলিজাবেথ বলে একটা গাড়ি আসছে। অলিভার তখন জানতে চায় গাড়ির রং কি। যেহেতু অলিভার নিজের চোখে দেখতে পেত না তাই সে এলিজাবেথের কাছেই জানতে চেয়েছিল। আর এলিজাবেথ গাড়ির রং বলা মাত্রই অলিভার বুঝে যায় এটা আর কেউ না, এটা ছিল সেই ডিটেকটিভ। ডিটেকটিভকে আসতে দেখে তারা দুজনেই বাড়ির ভেতরে গিয়ে খুব স্বাভাবিক আচরণ করা শুরু করে, যাতে তাদেরকে কোনোভাবেই সন্দেহ করতে না পারে। ডিটেকটিভ সেখানে এসে এলিজাবেথকে দেখে একটু অবাক হয় আর তাকে প্রশ্ন করে, তোমার স্বামী কোথায়? এলিজাবেথ উত্তরে বলে সে ঘুমাচ্ছে। আর এটা শুনে ডিটেকটিভ একটু হেসে বলে, এতদিন যখনই হেনরির কাছে তোমার কথা জানতে চাইতাম সে বলতো তুমি ঘুমাচ্ছ, আর আজকে যখন তোমার কাছে জানতে চাচ্ছি তখন তুমি বলছো হেনরি ঘুমাচ্ছে। আর ডিটেকটিভ যখন আরো কিছু প্রশ্ন করছিল তখন অলিভার বুঝতে পারে ডিটেকটিভ কিছু একটা সন্দেহ করছে, তাই সে চুপি চুপি তার পিছনে গিয়ে একটা শটগান দিয়ে ডিটেকটিভকে গুলি করে দেয়। আর এলিজাবেথের চোখের সামনেই ডিটেকটিভ মারা যায়, এমনকি ডিটেকটিভের রক্ত ছিটে গিয়ে তার চোখে মুখে ছড়িয়ে পড়ে। এলিজাবেথ ভয়ে একদম স্তম্ভিত হয়ে যায়, আর ভয় পাবেই না কেন ভাই, অলিভার তো চোখে দেখে না। গুলিটা যদি একটু ডানে বামে হয়ে যেত তাহলে সেটা সোজা এসে এলিজাবেথকেই ঝাঁঝা করে দিত। অলিভার তখন এলিজাবেথের কাছে এসে বলে, ডিটেকটিভ কি এখনো বেঁচে আছে নাকি মারা গেছে? কিন্তু এদিকে এলিজাবেথ ভয়ে কাঁদতে কাঁদতে কোনো কথাই বলতে পারছিল না। অলিভার তখন এলিজাবেথকে বলে, লকারে অনেক টাকা আছে, তুমি সেখান থেকে যত টাকা পারো সেটা নিয়ে এখনই এখান থেকে পালিয়ে যাও, তোমাকে এখানে আর থাকতে হবে না। আর অলিভারের কথা শোনা মাত্রই এলিজাবেথ আর এক মুহূর্ত চিন্তা না করে তার রুমে চলে আসে। সেখানে এসে সে রেডি হয়ে সব টাকা পয়সা গোছাতে শুরু করে। এমন সময় তার হাতে একটা ডায়েরি দিয়ে অলিভার বলে, আমি তো অন্ধ, এই ডায়েরিটা পড়তে পারবো না, দয়া করে তুমি একটু আমাকে এটা পড়ে শোনাও। আর অলিভার এইসব কথা বলে এলিজাবেথকে ব্যস্ত রাখে, আর ধীরে ধীরে সে রুমের বাইরে এসে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। এলিজাবেথ রুম থেকে বের হওয়ার চেষ্টা করেও কোনো পথ খুঁজে পায় না, আর তাই বাধ্য হয়েই এলিজাবেথ ওই ডায়েরিটা পড়তে শুরু করে। ডায়েরিটা মূলত ক্লারার লেখা। মুভিম্যানের প্রিয় দর্শক শ্রোতা যারা এতক্ষণ মনোযোগ সহকারে এই গল্পটা শুনছিলেন তাদের জন্য এই ডায়েরির কথাগুলো খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন ডায়েরির কাহিনীটা জেনে আসি। ডায়েরিটা খুলতেই এলিজাবেথ দেখতে পায় ক্লারা মূলত একজন বায়োলজিস্ট, সে এ বাড়ির চাকর না। হেনরির আসল বউ প্রথম এলিজাবেথ মারা যাওয়ার পর সে তাকে ফিরে পেতে তার ডিএনএ ব্যবহার করে অবিকল কপি বানানোর চেষ্টা করে, আর এই ক্লোন বানানোর প্রজেক্টেই তার ক্লারার সাথে পরিচয় হয়। যদিও শুরুতেই হেনরি একাই চেষ্টা করছিল, কিন্তু দুইবারই জেনেটিক্যাল কিছু ডিসঅর্ডার থাকার কারণে প্রথম দুইটা ক্লোনই মারা যায়। তারপরই ক্লারার সাহায্য নিয়ে সে কাজ করতে শুরু করে। ক্লারা আর হেনরি দীর্ঘ 2 বছরের অক্লান্ত পরিশ্রমের পর তারা সেই জেনেটিক্যাল ডিসঅর্ডারটা মিটিয়ে ফেলে। তবে 3 নম্বর যে ক্লোনটা তৈরি হয় সেটাতেও কিছু সমস্যা ছিল। আসলে এই ক্লোনটার স্মৃতিশক্তি মোটেও ভালো ছিল না, সে ঠিকভাবে কোনো কিছুই মনে রাখতে পারতো না। একদিন কিছু না বুঝেই সে বাড়ি থেকে পালিয়ে যায়, আর রাস্তায় পালিয়ে যাওয়ার সময় সে ডিটেকটিভের গাড়ির সামনে গিয়ে পড়ে। ডিটেকটিভ ওই দিন তাকে হেনরির বাড়িতে নিয়ে আসে, আর এলিজাবেথকে প্রশ্ন করলেও সে ঠিকঠাক সবকিছুর উত্তর দিতে পারছিল না। হেনরি তাকে অসুস্থ বলে চালিয়ে দেয়। তবে ওই দিন থেকে ডিটেকটিভ হেনরিকে সন্দেহ করতে শুরু করেছিল, আর এরপর থেকে ডিটেকটিভ এই বাড়িতে কয়েকদিন পর পর এলিজাবেথকে দেখতে আসতো। আর এলিজাবেথ যখন ডায়েরিটা এতদূর পড়ে ফেলেছে তখন অলিভার তার রুমে প্রবেশ করে, আর সুযোগ বুঝে এলিজাবেথ তার উপর ঝাঁপিয়ে পড়ে, তার কাছ থেকে জোর করে দরজার পাসওয়ার্ড শুনে নেয়। তারপর অলিভারকে বেঁধে রেখে দ্রুত সেখান থেকে বাইরে চলে যায়, কিন্তু এতে খুব একটা লাভ হয় না, কারণ অলিভার তাকে ভুল পাসওয়ার্ড দিয়েছিল। এলিজাবেথ যখন বুঝতে পারে অলিভার তাকে ভুল পাসওয়ার্ড দিয়েছে সে আবার অলিভারের কাছে ফিরে আসে, কিন্তু এবার ফিরে এসে এলিজাবেথ দেখে অলিভার সেখানে নেই। অলিভার অন্ধ হলেও এই ঘরের কোনা কোনা তার মুখস্থ ছিল, আর অলিভার নিজের সব কাজেও একদম দক্ষ ছিল, তাই নিজেকে রক্ষা করতে হলে সেখানে তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আর এটা ভেবেই এলিজাবেথ কিচেন থেকে বড় একটা ছুরি তার হাতে তুলে নেয়। খুঁজতে খুঁজতে সে একটা সময় বেসমেন্টের ওই ল্যাবটায় ঢুকে যায়, আর সেখানে গিয়ে অলিভারকে দেখতে পায়। আসলে অলিভার এখানে এসে এলিজাবেথের শেষ ক্লোনটাকে অ্যাক্টিভ করছিল, আর এটা দেখে এলিজাবেথ পেছন থেকে অলিভারকে জিজ্ঞেস করে, তুমি মূলত কি করছো? উত্তরে
অলিভার জানায়, আমি চেষ্টা করছি শেষ এলিজাবেথকে বাঁচাতে, আর একই সাথে আমি তোমাকেও বাঁচাতে চাই। আসলে হেনরির কারণেই আমি অন্ধ, আর তাই আমি চাই না হেনরির কারণে আর কেউ প্রাণ হারাক। কথা বলতে বলতে সে এলিজাবেথের একদম কাছে চলে আসে, আর এলিজাবেথের এই সরলতার সুযোগ নিয়ে অলিভার পেছন থেকে একটা ইঞ্জেকশন পুশ করে তাকে অজ্ঞান করে দেয়। পরের দৃশ্যে দেখা যায় জ্ঞান ফিরতেই এলিজাবেথ দেখে তার পায়ে একটা শিকল। সে বুঝতে পারে আবারও সে আটকা পড়ে গেছে। পালানোর সুযোগ না পাওয়া পর্যন্ত টানাটানি করে কোনো লাভ হবে না। এটা বুঝতে পেরে সে আবারও ডায়েরিটা পড়তে শুরু করে। ডায়েরির বাকি অংশ পড়া শুরু করলে সে জানতে পারে তৃতীয় এলিজাবেথের শরীরে নতুন কোষ তৈরি হওয়া বন্ধ হয়ে যাওয়ায় কিছুদিন পরেই সে মারা গিয়েছিল। আর তখন হেনরি আর ক্লারা একসাথে আবারও সেই সমস্যার সমাধান করে, যাতে করে পরবর্তী এলিজাবেথকে বাঁচানো যায়। আর অনেকদিন কাজ করার কারণে তাদের দুজনের মধ্যেও বেশ কিছু রঙিন দৃশ্য দেখা যায়। তবে এটা ভালোবাসা ছিল না, জাস্ট ক্লান্তি দূর করার একটা পদ্ধতি। সিরিয়াস ভাবে নিয়েন না, মজা করেই বললাম। যাই হোক, এরপর দেখা যায় ডায়েরিটা পড়ার সময় রুমে খাবার নিয়ে প্রবেশ করে অলিভার। নিরাপদ দূরত্বে বসে সে জানতে চায় ওই ডায়েরিতে কি আমার কোনো কথা লেখা আছে? আমি নিজেও আমার ছোটবেলার কোনো স্মৃতি মনে করতে পারি না, আর আমি হেনরিকে অনেক ঘৃণা করি। তার উল্টাপাল্টা সব এক্সপেরিমেন্টের কারণেই আজকে আমি আমার চোখ হারিয়েছি। এলিজাবেথ তখন ডায়েরির বাকি কথাগুলো পড়তে শুরু করে, আর সেখানে লেখা ছিল আস্তে আস্তে হেনরির বয়স বাড়ছিল, কিন্তু নিজের শরীরের বয়স সে কমাতে পারবে না বুঝতে পেরে সে নিজেরও একটা ক্লোন তৈরি করে, যাতে সে আবারও যৌবন ফিরে পায়। আর এখানেই পরিষ্কার হয়ে যায় যে আসলে অলিভারই হচ্ছে হেনরির ইয়ং ক্লোন। এটা শুনে অলিভার অনেক ভেঙে পড়ে, কারণ সে জানতো না সে নিজেও একটা ক্লোন। হেনরির প্রতি অলিভারের ঘৃণা আরো বেড়ে যায়। তখন তাকে সান্ত্বনা দিতে কাছে ডেকে নেয় এলিজাবেথ। কাছে নিয়ে তাকে নারীর শরীরের উষ্ণতা অনুভব করায়। যেহেতু অলিভার হেনরিরই ক্লোন ছিল, তাই এলিজাবেথ খুব ভালোভাবেই জানতো কিভাবে তাকে আকর্ষিত করতে হবে। আর এভাবেই এলিজাবেথ হেনরির অনেক কাছে চলে যায়। বন্ধুরা, মনে রাখবেন পৃথিবীতে পুরুষের ধ্বংসের অন্যতম একটা বড় কারণ হচ্ছে নারীর প্রতি লোভ। নিজেকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখবেন, আর তা না হলে অলিভারের মতো পরিস্থিতিতে আপনিও পড়তে পারেন। আর তাই এলিজাবেথ অলিভারকে ফাঁদে ফেলে কাছে নিয়ে এসে তাকে মারার জন্য চেপে ধরে, তাকে মাটিতে ফেলে দিয়ে তার উপরে উঠে বসে আর পাসওয়ার্ড জানতে চায়। এবার অবশ্য অলিভার সঠিক পাসওয়ার্ড বলে দেয়। এলিজাবেথ দ্রুত তার জামাকাপড় পরে দরজা দিয়ে বের হওয়ার জন্য উঠে দাঁড়ায়, আর ঠিক তখনই তার পেছন থেকে বন্দুক হাতে নিয়ে সেখানে চলে আসে ষষ্ঠ এলিজাবেথ। আর সে সেখানে এসে দেখে পঞ্চম এলিজাবেথ অলিভারকে মারছিল। আসলে কিছুক্ষণ আগেই অলিভার ষষ্ঠ এলিজাবেথকে অ্যাক্টিভ করেছে, আর তাই জন্মের পর থেকেই সে অলিভারকে চেনে। পঞ্চম এলিজাবেথ যেহেতু এই সবকিছুর আসল ঘটনাগুলো জানতো, তাই সে এলিজাবেথকে বলে, তুমি এখনো অনেক কিছুই জানো না, তাই আমাকে সবটা বলতে দাও। কিন্তু ষষ্ঠ এলিজাবেথ তার কোনো কথাতেই ইন্টারেস্ট দেখাচ্ছিল না। সে তার বন্দুক পঞ্চম এলিজাবেথের দিকে তাক করে রেখেছিল। পরিস্থিতি খারাপ বুঝতে পেরে পঞ্চম এলিজাবেথ অলিভারের গলায় ছুরি ধরে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এই নতুন এলিজাবেথ কি করবে সেটা বুঝতে না পেরে কাঁপতে কাঁপতে গুলি করে দেয়। গুলি গিয়ে লাগে অলিভারের শরীরে, আর এটা ছিল একটা শর্টগান, তাই কিছু বুলেট পেছন থেকে বের হয়ে পঞ্চম এলিজাবেথের গায়েও ঢুকে যায়। অলিভার সেখানেই মারা গেলেও আহত অবস্থায় সেখান থেকে পালানোর চেষ্টা করে পঞ্চম এলিজাবেথ। অলিভারকে মরতে দেখে বন্দুক হাত থেকে ফেলে ষষ্ঠ এলিজাবেথ দৌড়ে তার কাছে আসে, আর এই সুযোগটাই কাজে লাগায় পঞ্চম ক্লোন। সে দ্রুত নিচে নেমে এসে মেইন দরজা খুলে সেখান থেকে বের হতে যাচ্ছিল, কিন্তু আফসোস পেছন থেকে ষষ্ঠ এলিজাবেথ এসে তাকে গুলি করে দেয়, আর সে মাটিতে লুটিয়ে পড়ে। আর মারা যাওয়ার আগে পঞ্চম এলিজাবেথ ষষ্ঠ এলিজাবেথের কানে কানে বলে যায় সম্পূর্ণ ডায়েরিটা পড়ে দেখতে। আর তার কথা মতো শেষ এলিজাবেথ পুরো ডায়েরিটা পড়ে। সব সত্য জেনে সে একদম বাকরুদ্ধ হয়ে যায়। মূলত হেনরি তার সব আগের ক্লোনগুলোকে মেরে ফেলেছে, কারণ সে এমন একটা ক্লোন চাচ্ছিল যে কিনা তার আসল স্ত্রীর মতো তার খুব বিশ্বস্ত হবে, তার সব কথা মেনে চলবে। যেহেতু বাকিরা মেনে চলছিল না, তাই সে সবাইকেই এক এক করে মারতে শুরু করে। আর এই পুরো বিষয়টা জানার পর সে মানসিকভাবে এতটাই শক খায় যে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর তখন দেখা যায় সুস্থ হয়ে বাড়িতে ক্লারা ফিরে এসেছে। এলিজাবেথ চলে গেলেও ক্লারা তখন এই বাড়ির দায়িত্ব নেয়। গল্পটা এখানেই শেষ হয়, কিন্তু এই গল্পটার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা কতজন ধরতে পেরেছি। ভালো করে যদি সম্পূর্ণ গল্পটা শুনে থাকেন তাহলে বুঝতে পারবেন আমরা আসলে সবাই হেনরি। আমাদের মধ্যে হেনরি লুকিয়ে আছে। আমরাও তার মতো একজনের কষ্ট ভুলতে বা একজন প্রিয় মানুষ জীবন থেকে চলে গেলে অন্য মানুষগুলোর মধ্যে সেই মানুষটাকেই খুঁজে বেড়াই। বিশেষ করে শুদ্ধতম প্রেমিকেরা অন্য মেয়েদের ভেতর তার প্রাক্তনের কথার ধরন, নাক, চোখ, মুখ এগুলো মিল করতে চায়। আর এই অবিকল আগের মতো কাউকে খুঁজতে খুঁজতে আমরা নিজেদের জীবনের সর্বনাশ ডেকে আনি। আপনারা পুরো গল্পটা দেখে থাকলে সেখানে এটাও দেখতে পাবেন হেনরি আর ক্লারা একসাথে কাজ করতে করতে ক্লারা তার উপর অনেক দুর্বল হয়ে গিয়েছিল, যে কারণে সে কোথাও যেত না, সবসময় তার সাথেই থাক। আর হেনরির মরার খবর পাওয়ার পর ক্লারা নিজেও মরতে বসেছিল। শুরু থেকেই ক্লারা কোনো এলিজাবেথকে দেখেই খুশি হতো না, এমনকি সুস্থ হয়েও সে ওই বাড়িতে ফিরে আসে। হয়তো এবার সে হেনরির জেনেটিক্যাল কপি তৈরি করবে। আর যারা মুভিম্যানের গল্পগুলোকে পছন্দ করেন, আমাদের কি নিয়মিত শোনেন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকেন, তাদের কাছে একটা মেসেজ রেখে
রেখে যেতে চাই। যে চলে গিয়েছে তাকে আঁকড়ে না ধরে যে সাথে আছে তাকেই ভালোবাসুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, ভালোকে ভালোবাসুন।